ইংলিশ গ্রামারের প্রথম যে চ্যাপ্টারটা, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, যে চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে, আমরা আজকে সেই চ্যাপ্টারটা শুরু করব। পার্টস অফ স্পিচের চ্যাপ্টার। আমরা ছোট থেকেই পড়ে এসেছি পার্টস অফ স্পিচ, সবাই জানি 8 প্রকার। তো সেই 8 প্রকার পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগ, নাউন, সেই নাউন সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক নাউন কী জিনিস, কাকে বলা হয়। নাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড বা শব্দ, যে শব্দগুলো কোনো ব্যক্তি বা বস্তু বা পদার্থ বা স্থান ইত্যাদির নাম বোঝায়। মানে কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান ইত্যাদির নাম বোঝাবে। মানে নাউন সমান সমান হচ্ছে নেম, নেম অফ এনি পার্সন, এনিথিং, এনি প্লেস, এটসেট্রা। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে কি, টেবিল, চেয়ার, বুক, পেন, ইটিসি। এগুলো সবই হচ্ছে এক একটা নাউন। মানে আমরা আমাদের চোখের সামনে যেগুলো দেখতে পাই সেগুলো প্রায় প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাউন। বুক, পেন, টেবিল, চেয়ার এগুলো সব পদার্থ বা থিং এর মধ্যে পড়ছে। কোনো ব্যক্তি বা কোনো প্রাণী, তাদের নাম, সেটাও নাউন। এই হচ্ছে নাউনের সংজ্ঞা এবং নাউনের এক্সাম্পল। এবার দেখব নাউনের শ্রেণী বিভাগ, নাউনকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি। প্রথমত নাউনকে ভাগ করা হয় দুই ভাগে, মেইন ভাগ দুটো। একটা হচ্ছে কংক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, কংক্রিট নাউনটা কি জিনিস? কোনো বস্তু বা পদার্থ যা চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায় ইত্যাদি, সেই সমস্ত নাউনগুলোই হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট ফর্ম বা আকার রয়েছে, ঠিক আছে, যেগুলোকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, চোখে দেখতে পাই যেগুলো, সেগুলোই হচ্ছে কংক্রিট নাউন। এক্সাম্পল দেখো, ডগ, বয়, সং, মিল্ক, বুক, টেবিল, ম্যান, ইটিসি। এগুলো সবগুলোই আমরা হয় দেখতে পাই, না হলে স্পর্শ করতে পারি বা শুনতে পাই। তো এগুলো হচ্ছে কংক্রিট নাউন। এবার 2 নম্বর যে ভাগটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থই হচ্ছে বিমূর্ত। বিমূর্ত, বিমূর্ত মানে হচ্ছে বি যোগ মূর্ত, মানে যার কোনো মূর্তি নেই। মূর্তি মানে আকার বা ফর্ম, যার কোনো নির্দিষ্ট আকার নেই বা ফর্ম নেই নির্দিষ্ট, সেটাই হচ্ছে বিমূর্ত। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলোকে বলা হবে? দেখো, কোনো কাজ, কোনো বস্তুর অবস্থা বা কোনো বস্তুর গুণকে বোঝানো হয় অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা। মানে যে নাউনগুলো কোনো কাজকে, কোনো বস্তুর অবস্থাকে বা কোনো বস্তুর গুণকে বোঝায় সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এদের নির্দিষ্ট কোনো ফর্ম বা আকার নেই। এক্সাম্পল কি, সফটনেস। সফটনেস মানে হচ্ছে নরমত্ব। নরমত্ব এটা হচ্ছে একটা গুণ, এটার নির্দিষ্ট কোনো আকার নেই, আমরা চোখের সামনে দেখতে পাই না, এটা আমাদেরকে অনুভব করে নিতে হয়। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। এটা আমরা চোখে দেখতে পাই না, এর কোনো আকার নেই, ফর্ম নেই, ঠিক আছে, এটা আমরা কি করি, মন দিয়ে অনুভব করি, অনুভবের বিষয় এটা। ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতাও তাই, এর কোনো নির্দিষ্ট ফর্ম নেই, স্বাধীনতাটা উপলব্ধির বিষয়, আমরা উপলব্ধি করি। সাইলেন্স, এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে নোট দেওয়া আছে, দেখো কি আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বলছে সাধারণত যে নাউনের শেষে এন ই ডাবল এস নেস, টি আই ও এন শান, এইচ ডাবল ও ডি হুড, এস এইচ আই পি শিপ, ডি ও এম, এম ই এন টি, আই এস এম, টি এইচ আই সি, সি ওয়াই ইত্যাদি থাকে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অর্থাৎ যে নাউনগুলোর শেষে নেস, শান, হুড, শিপ, ডম, মেন্ট, ইটিসি এগুলো থাকলে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এক্সাম্পল দেওয়া আছে, দেখো, গুডনেস, গুডের সঙ্গে কি আছে, শেষে নেস যুক্ত আছে। এডুকেশন, শেষে টিআইওএন আছে। চাইল্ডহুড, শেষে এইচ ডাবল ডি আছে। ফ্রেন্ডশিপ, শেষে এস এইচ আইপি আছে। উইজডম, ডিওএম আছে শেষে। ন্যাশনালিজম, জাস্টিস, সবগুলো এগুলো হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর নোট কি বলেছে, কিছু সায়েন্স, আর্টস এবং ডিজিজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। সায়েন্স,
আর্টস এবং ডিজিজ মানে রোগ, এদের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো পলিটিক্স, মিউজিক, ম্যালেরিয়া, ম্যালেরিয়া ডিজিজের নাম, তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই হচ্ছে প্রথম যে দুটো ভাগ, প্রাইমারি ভাগ আমরা পেলাম, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কংক্রিট নাউনকে আবার ভাগ করা হয় মোট 4 ভাগে। কংক্রিট নাউনের এই 4টে ভাগ এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সব মিলিয়ে নাউনের মোটামুটি 5টা ভাগ। এবার কংক্রিট নাউনের যে ভাগগুলো আছে সেগুলো দেখে নেব। প্রথম ভাগ আছে কি প্রপার নাউন। কংক্রিটের 4টে ভাগের প্রথম ভাগ হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? বলেছে নির্দিষ্ট কোনো প্রাণী, কোনো ব্যক্তি, কোনো বস্তু, স্থান বা ঘটনার নাম বোঝায়। মানে যেগুলো প্রপার নাউন সেগুলো কি করে না নির্দিষ্ট করে কোনো প্রাণী, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান বা কোনো ঘটনার নাম বুঝিয়ে থাকে। এক্সাম্পল, প্রকাশ। প্রকাশ হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। বিদ্যাসাগর, বিদ্যাসাগর বললে আমরা বিদ্যাসাগর যে ব্যক্তিটার নাম তাকেই বুঝি, নির্দিষ্ট করে সেই ব্যক্তিটাকেই বোঝানো হয়। তেমনিভাবে রবীন্দ্রনাথ। দ্য গঞ্জেস, দ্য গঞ্জেস বললে আমরা কি গঙ্গা নদীকে বুঝি। গঙ্গা ছাড়া অন্যান্য অনেক নদী আছে, কিন্তু যখন গঙ্গা বলছি তখন গঙ্গা নদীটাকেই আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি। হিমালয়াস, দ্য হিমালয়াস, হিমালয় পর্বতমালা, হিমালয়াস যখন বলছি তখন হিমালয় পর্বতমালাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। ক্যালকাটা, কলকাতাকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি বা ক্যালকাটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তেমনিভাবে দ্য রামায়ণা, দ্য হিন্দুজ এটসেট্রা, এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন। 2 নম্বর ভাগ, দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে কি কমন নাউন। কমন শব্দটার অর্থ হচ্ছে সাধারণ, অর্থাৎ যেটা সবার মধ্যে থাকে। আমরা অঙ্ক করতে গিয়ে কি করি না সবার মধ্যে যে টার্মটা থাকে সেটাকে কমন নিয়ে নিই। কমন মানে হচ্ছে সাধারণ, যেটা সবার মধ্যে আছে, ঠিক আছে? তো কমন নাউন কোনগুলোকে বলা হয়? একই জাতীয় কোনো প্রাণী বা বস্তুর সবগুলোকে বোঝায় যখন যে নাউনটা। বলেছে এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝায়। মানে আমি একটা ওয়ার্ড ব্যবহার করব, একটা নাউন ব্যবহার করব, দিয়ে সেই নাউনটার দ্বারা জাতির অন্তর্ভুক্ত সমস্ত প্রাণী বা বস্তুকে আমি বোঝাবো। এক্সাম্পল কি ম্যান, ম্যান মানে মানুষ। আমি যখন ম্যান বলছি তখন মানুষ, যত রকমের মানুষ আছে সবাইকে বোঝানো হচ্ছে, সব মানুষকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে কোনো মানুষকে বোঝানো হচ্ছে না এখানে। ম্যান বললে আহ, বিভিন্ন দেশের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন আহ, তোমার জাতির সমস্ত মানুষকে আর কি বোঝানো হচ্ছে। কাউ, গরু, আমি যখন কাউ বলছি তেমনিভাবে দেশ বিদেশের সমস্ত গরুকে, রং বেরঙের সমস্ত গরুকে, ভিন্ন রঙের ভিন্ন আকৃতির সমস্ত গরুকে বোঝাচ্ছি। তাহলে কাউটা হচ্ছে কি কমন নাউন। বুক, একইভাবে যখন বুক বলছি তখন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আলাদা আলাদা যে বুকগুলো আছে সব বইগুলোকে আমি একটা শব্দের দ্বারা বোঝাচ্ছি বুক, তাহলে বুকটা হচ্ছে কি কমন নাউন। গ্রামার, গ্রামার যখন বলছি তখন আমি কি বোঝাচ্ছি না পৃথিবীতে যত গ্রামার আছে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, হিন্দি গ্রামার, সংস্কৃত গ্রামার, অ্যারাবিক গ্রামার, সমস্ত গ্রামারকে আমি একটা ওয়ার্ডের দ্বারা বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রামার। আলাদা করে আমি কোনো পার্টিকুলার কোনো সাবজেক্টের গ্রামারকে এখানে বোঝাচ্ছি না, তাহলে গ্রামারটা হচ্ছে কমন নাউন। তেমনিভাবে কান্ট্রি। এবার কমন নাউনের উপর একটা নোট দেওয়া আছে দেখো, কিছু কমন নাউন সর্বদা সিঙ্গুলার হয়, কিছু কমন নাউন আছে যেগুলো সর্বদা সিঙ্গুলার নাউন হয় এবং এদের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। মানে নাউনগুলো সিঙ্গুলার এবং তার সঙ্গে যে ভার্বটা ইউজ হয় সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কোন ধরনের নাউন সেগুলো, কোন কোন নাউন? সান, মুন, আর্থ, ইটিসি। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে ভার্ব হচ্ছে সেটস, সেটস ভার্ব। এখানে দ্য সানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্ব সেট তার সঙ্গে একটা এস যোগ করা হয়েছে। এটা টেন্সের চ্যাপ্টার যখন করানো হবে তখন ইন ডিটেলস আর কি পাবো আমরা। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেন্টেন্সটা, সেজন্য সেট ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। তার মানে আমরা সানটাকে এখানে কি ধরছি, সিঙ্গুলার নাউন হিসেবে ধরছি, ঠিক আছে? 2 নম্বর নোট আছে দেখো, দ্বিতীয় নোট আছে কি লর্ড, পার্টিকুলারলি এই দুটো শব্দ লর্ড, গড, এই দুটো শব্দ যদি ঈশ্বরকে বোঝায়, সৃষ্টিকর্তাকে বোঝায়, তাহলে এদেরকে প্রপার নাউন হিসেবে ধরা হয়। লর্ড, গড, এই দুটো শব্দের দ্বারা যদি আমরা
আল্লাহ, ঈশ্বর বা ভগবানকে বুঝিয়ে থাকি, তাহলে এ দুটো হচ্ছে প্রপার নাউন। এই দুটো ওয়ার্ড যদি কোনো পৌরাণিক দেবদেবীকে বুঝিয়ে থাকে, পৌরাণিক কোনো দেবদেবীকে বোঝাতে ব্যবহার হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দুটো ওয়ার্ডকে কমন নাউন ধরা হয়। এক্সাম্পল, এখানে পৌরাণিক দেবদেবীকে বোঝাচ্ছে এরকম এক্সাম্পল দেওয়া আছে, দেখো, লর্ড রামা, রাম, এখানে রাম একজন দেবতা, পৌরাণিক একজন দেবতা, তাকে বোঝাতে আমরা তার আগে লর্ড শব্দটা ব্যবহার করেছি। এখানে লর্ড মানে এর মধ্যে একজন দেবতা হচ্ছে রাম, তো লর্ড এখানে সেই জন্য কমন নাউন। তারপরে আছে লর্ড কৃষ্ণা, একই রকম। আচ্ছা, এবার নাউনের 3 নম্বর যে ভাগটা আছে কংক্রিট নাউনের, সেটা দেখব কি আছে, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলা হয়? ম্যাটেরিয়াল, ম্যাটার শব্দ থেকে ম্যাটেরিয়ালটা এসছে, ম্যাটার মানে হচ্ছে পদার্থ। তো ম্যাটেরিয়াল নাউন কাকে বলবো? যে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয়, মানে যে নাউনগুলো কোনো পদার্থকে বোঝায় এবং সেই পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয়েছে, আহ, এরকম পদার্থকে বোঝায়, সেই নাউনটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে এখানে দেখো, গোল্ড, আয়রন, ওয়াটার, মিল্ক, মাটন, এটসেট্রা। আমরা যদি রিভারের কথা বলি, তাহলে রিভারটা হচ্ছে কমন নাউন, কিন্তু সেই রিভারটা যেটা দিয়ে তৈরি, যে ওয়াটার দিয়ে তৈরি, সেই ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি শিপের কথা বলি, তাহলে শিপ, ভেড়া, শিপটা হচ্ছে কমন নাউন, কিন্তু শিপ যা দিয়ে তৈরি, শিপের যেটা ফ্লেশ, মাটন বলা হয়, সেই মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, কংক্রিট নাউনের লাস্ট যে শ্রেণী বিভাগ সেটা দেখব, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলা হচ্ছে? যে নাউন এক জাতীয় কোনো প্রাণী বা বস্তুর সকলকে একত্রে বোঝাবে, একই জাতীয় কোনো প্রাণী বা বস্তুর সকলকে, সবগুলোকে একসঙ্গে একত্রে বোঝাবে। এক্সাম্পল কি? আর্মি, ক্লাস, টিম, আ ফ্লক অফ শিপ, আ সোয়ার্ম অফ বিজ, এটসেট্রা। আর্মি মানে সেনাদল। আর্মি যদি বলি আমরা, তাহলে কোনো একজন সৈন্যকে বোঝাচ্ছি না আলাদা করে। আর্মি বললে কয়েকজন সৈন্য নিয়ে তৈরি একটা বাহিনীকে বোঝায়, সৈন্যবাহিনী। তো আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাস বললে আমরা শ্রেণীকক্ষ বুঝি। শ্রেণীকক্ষের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাদের নিয়ে একটা শ্রেণীকক্ষ গঠিত হয়। টিম যদি বলি, তাহলে টিমের মধ্যে অনেকগুলো খেলোয়াড় থাকে। ধরো ক্রিকেট টিমের কথা বললাম বা ফুটবল টিমের কথা বললাম, সেখানে 11 জন করে প্লেয়ার থাকে, মানে টিমটা হচ্ছে কি, কালেকশন অফ প্লেয়ার্স, তার জন্য টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে আ ফ্লক অফ শিপ, ভেড়ার দল, একদল ভেড়া, আ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি, এগুলো সব হচ্ছে এক একটা কালেকটিভ নাউন। ঠিক আছে? এই ফ্লক অফ শিপ, সোয়ার্ম অফ বিজ, এ ধরনের কালেকটিভ নাউন আরও আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রায় সব ধরনের পরীক্ষাতেই এই কালেকটিভ নাউনগুলো আসে। কালেকটিভ নাউনের উপরে নোট আছে, দেখো, বলেছে এগুলি সাধারণত সিঙ্গুলার নাউন হয় এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। মানে কালেকটিভ নাউনগুলো সাধারণত ইন জেনারেল সিঙ্গুলার হয় এবং এদের পরে ভার্ব কি বসে না, সিঙ্গুলার বসে। এক্সাম্পল, একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখো, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড। এখানে কালেকটিভ নাউন ইউজ হয়েছে আর্মি, এটা সিঙ্গুলার নাম্বার, তার জন্য এর পরে যে ভার্বটা বসেছে ওয়াজ, ওটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম এবং ওটা সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে? তারপরে 2 নম্বর নোট দেখো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা নোট। এখান থেকে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে একবার কোশ্চেন এসেছিল, আবারও আসতে পারে, বা অন্যান্য পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। বলেছে যদি সমষ্টিগতভাবে না বুঝিয়ে সমষ্টির প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ওই নাউনটা প্লুরাল নাউন হয়ে যায় এবং ওর পরে প্লুরাল ভার্ব বসে। কি বলেছে? সমষ্টিগতভাবে না বুঝিয়ে সমষ্টির প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝায়, সেক্ষেত্রে কি, কোন ভার্ব বসবে না প্লুরাল ভার্ব বসবে। এক্সাম্পলটা আগে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। দ্য জুরি, এখানে জুরি একটা শব্দ ইউজ হয়েছে। জুরি মানে হচ্ছে তোমার বিচারকের দল, মানে বিচারকগণ। তো জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে তাহলে প্রথম যে নিয়মটা আমরা পেলাম, সেই নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসার দরকার ছিল, কিন্তু এখানে কি বসিয়েছি? ওয়ার বসিয়েছি। ওয়ারটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম এবং এটা হচ্ছে প্লুরাল ফর্ম ওয়ার। ঠিক আছে? সিঙ্গুলার ফর্ম পেলাম আমরা ওয়াজ, আর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার।
ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। আচ্ছা, এটা যে প্লুরাল ফর্ম, জুরিটা যে প্লুরাল ফর্ম, মানে জুরি বলতে এখানে একটা জুরির দলকে বোঝায়নি, মানে সিঙ্গুলার হিসেবে বোঝায়নি, আলাদা আলাদা জুরি তাদেরকে বুঝিয়েছে। কিভাবে বুঝবো? পরের যে পার্টটা আছে দেখো এখান থেকে, এই পার্টটা, ইন দেয়ার ওপিনিয়ন্স, এখানে একটা শব্দ ইউজ হয়েছে দেয়ার। দেয়ার মানে তাদের। তাদের যখন বলছি তাহলে নিশ্চয়ই আমাকে বুঝে নিতে হবে যে কোনো একজনকে বোঝাচ্ছি না, আলাদা আলাদাভাবে একাধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবং এখানে আরো একটা ওয়ার্ড ইউজ হয়েছে ওপিনিয়ন্স। ওপিনিয়নের সঙ্গে এস যুক্ত হয়েছে। তার মানে প্লুরাল ফর্ম, এটা এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম করি কোনো নাউনের। তাহলে এটা দেখে যখন আমরা বুঝতে পারছি যে জুরিটা প্লুরাল, প্লুরাল নাউনকে বোঝাচ্ছে, তখন এখানে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই প্লুরাল ভার্ব হবে। এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাই একবার ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, এরকম ছিল কোয়েশ্চেনটা। এবং অপশানে ওয়াজ, ওয়ার এগুলো সব ছিল। তো সঠিক তোমার আনসারটা হচ্ছে এখানে শূন্যস্থানে বসবে ওয়ার। ঠিক আছে? আচ্ছা, এই গেল নাউনের প্রাথমিক 5টা ভাগ। এছাড়াও নাউনকে আরও 2 ভাগে ভাগ করা হয় গণনার উপর ভিত্তি করে। একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, আর একটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে গণনযোগ্য নাউন, মানে যে নাউনগুলোকে 1 2 করে গোনা যায়, গুনতে পারি আমরা, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এক্সাম্পল দেখো, ম্যান, বুক, পেন, ট্রি, এটসেট্রা, এগুলোকে আমরা 1 2 করে গুনতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে না, এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয়ই হয়, মানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মই হয় কালেকটিভ কাউন্টেবল নাউনেরগুলো। সিঙ্গুলার ফর্মের পূর্বে ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এই দুটোকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, এগুলো ব্যবহৃত হয় বসে কাউন্টেবল নাউনের পূর্বে, সিঙ্গুলার ফর্মের পূর্বে। এবং প্লুরাল ফর্মের পূর্বে মেনি, ফিউ, ফিউ, এটসেট্রা এগুলো ব্যবহৃত হয়। ম্যানের আগে, ম্যানটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার আগে আমি কি বসাবো? এ বসাতে পারি। আর যদি ম্যানটার প্লুরাল ফর্ম ব্যবহার করি, মানে মেন ব্যবহার করি, তাহলে তার আগে কি বসাতে পারবো? মেনি বসাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কাউন্টেবল নাউন। এবং এর পরের যে ভাগ 2 নম্বর, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় না, যেগুলো গণন অযোগ্য, যেগুলোকে গোনা যায় না, পরিমাপ করা যায়। পরিমাপ করা যায় মানে ওজন বা এইভাবে পরিমাপ করা যায় আর কি। দেখো এক্সাম্পল দেখো, ওয়াটার, এয়ার, গ্রাস, সুগার, সল্ট, এটসেট্রা, এগুলোকে আমরা 1 2 করে গুনতে পারি না, পরিমাপ করতে পারি। তো এদের উপরে যেটা গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, পার্সপেক্টিভ থেকে পরীক্ষার, সেটা কি? এদের প্লুরাল ফর্ম হয় না, মানে যেগুলো আনকাউন্টেবল নাউন তাদের কোনো প্লুরাল ফর্ম হয় না। এদের আগে এ, এন এগুলো বসানো যায় না, ব্যবহার করা যায় না। এদেরকে কি করা যায় না, পরিমাপ করা যায়। এবং এদের পরিমাণ বোঝাতে এদের পূর্বে কি বসাতে হয়? মাচ, লিটল, এটসেট্রা এগুলো বসাতে হয়। ধরো আমি এরকম একটা সেন্টেন্স বললাম, দেয়ার আর ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। দেয়ার আর ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অনেক পরিমাণে জল আছে। আমি এখানে অনেক বোঝানো, ওয়াটারের বা জলের পরিমাণ বোঝাতে চাইছি। তাহলে এখানে আমি কি বসাবো? না মাছ বসাবো, MUCH, মাছ। তো এই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝানোর জন্য তাদের আগে মাছ, লিটল এগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে? এই হচ্ছে নাউনের টোটাল ভাগ। এর পরের ক্লাসে আমরা নাউন এর পরবর্তী যে নিয়মকানুনগুলো আছে নাউনের উপরে, যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো দেখব।